নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টার জিতে। আমরা আরআরসি গ্রুপ ডি যে 90% পাস স্ট্র্যাটেজি করেছি, তাতে আজকে আমরা জি এর ক্লাস নিয়ে চলে এসেছি, জেনারেল অ্যাওয়ারনেস। এবার আমরা যেমন জেনারেল সায়েন্স, নিউমারিক্যাল অ্যাবিলিটিজ বা ম্যাথ আর তোমার হচ্ছে জিআই, এতে আমরা থিওরি করে প্রশ্ন প্রশ্ন উত্তর করি। এখানে আমরা সরাসরি জিএতে সরাসরি প্রশ্ন উত্তর করব এবং এখানে স্ট্যাটিক আলোচনা করে দেবো, অর্থাৎ ওই প্রশ্নের রিলেটিভ যতটুকু আলোচনা থাকে ততটা আমরা করে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও দেখার আগে সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে বন্ধু বান্ধবদেরও সাহায্য করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথম প্রশ্ন আছে সাহিত্য থেকে প্রশ্ন, হু রোট আনন্দমঠ। তাহলে আনন্দমঠ হচ্ছে একটা উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাসকে লিখেছেন রবীন্দ্রনাথ টেগর, তারাশঙ্কর ব্যানার্জি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, শরৎচন্দ্র চ্যাটার্জি। তাহলে আনন্দমঠ উপন্যাস লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তাহলে দেখো, এবার রবীন্দ্রনাথ টেগর, তাহলে রবীন্দ্রনাথ টেগরের একটা উপন্যাসের নাম আমরা বলে দিই। রবীন্দ্রনাথ টেগরের একটা উপন্যাস হচ্ছে, অনেক উপন্যাস আছে, তার মধ্যে গোরা। তারপরে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর ব্যানার্জির একটা উপন্যাস হচ্ছে কি একদম বিখ্যাত উপন্যাস, গণদেবতা। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তো বললাম আনন্দমঠ। শরৎচন্দ্র চ্যাটার্জির একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে কি পথের দাবি। বেশ, তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারলাম। এরপরের প্রশ্ন দেখো, দ্য ক্যারেক্টার ব্যোমকেশ বক্সী ওয়াজ মেড বাই বা ক্রিয়েটেড বাই। তাহলে ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে সৃষ্টি করেছেন? অপশন আছে দেখো, সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরা প্রত্যেকেই গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেছেন। তো ব্যোমকেশ বক্সী চরিত্রটি সৃষ্টি করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কি? প্রদোষ চন্দ্র মিত্র বা ফেলুদা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো ব্যোমকেশ বক্সী। নিহার রঞ্জন গুপ্তের সৃষ্টি করা চরিত্র হচ্ছে কিরিটি রায়। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা চরিত্র হচ্ছে টেনিদা। যদিও টেনিদা চরিত্রটা গোয়েন্দা চরিত্র নয়, তো এই তিনটা হচ্ছে গোয়েন্দা চরিত্র, আর নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করেছেন টেনিদা। বেশ, এরপরের প্রশ্নে চলে যাব। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্ব ঘোষ, হরিসেন, বরাহমিহির, বীরবল। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? হরিসেন। অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? কনিষ্কের সভাকবি ছিলেন। বীরবল কার সভাকবি ছিলেন? আকবরের সভাকবি ছিলেন। আর বরাহমিহির কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় যে নবরত্ন ছিলেন তার মধ্যে বরাহমিহির ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ। ইনি কারো সভাকবি ছিলেন না, ইনি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। হরিসেনের রচিত একটি গ্রন্থের নাম কি? এলাহাবাদ প্রশস্তি, মনে রাখবে। এরপরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হর্ষঙ্ক ডাইনেস্টি? তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? দেওয়া আছে কি অশোক, বিম্বিসার, বিন্দুসার, কনিষ্ক। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিম্বিসার। বিন্দুসারের পুত্র হচ্ছেন অশোক, আর কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সম্রাট। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ পানিপথ ওয়াজ হেল্ড? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের অপশন এ 1526 খ্রিস্টাব্দে। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। তাহলে সেখানে বিজয়ী কে হয়েছিলেন? বাবর, আর পরাজিত হয়েছিলেন ইব্রাহিম লোদি। এবার দেখো বাকি যে সালগুলো দেওয়া আছে, 1764-তে কি হয়েছিল? বক্সারের যুদ্ধ। 1757-তে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের। এরপরে 1857-তে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এটাই ছিল প্রকৃতপক্ষে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা 1857-র বিদ্রোহ। বেশ, এরপরের প্রশ্ন, ইন্ডিয়া লিবারেটেড গোয়া ফ্রম দ্য পর্তুগিজ ইন 1948 AD, 1965 AD, 1961 AD, 1960 AD। এডি মানে হচ্ছে আফটার ডেথ, কার ডেটের পর? যিশু খ্রিস্টের মৃত্যুর পর। ওকে, মানে বাংলায় যেটা খ্রিস্টাব্দ বলা হয়, ঠিক আছে। তাহলে ভারতীয়রা গোয়াকে পর্তুগিজদের কাছ থেকে মুক্ত করেছিল কবে? না 1961 খ্রিস্টাব্দে।
বেশ, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে যে ভারতে বিদেশিদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা, আবার সব থেকে শেষেও গেছে পর্তুগিজরা। আমরা জানি প্রথম এসেছিলেন কে, ভাস্কো ডি গামা 1498 সালে। তার জন্য আমার একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে কখন কিভাবে ইউরোপীয়রা ভারতে আসে। ঠিক আছে, বেশ। দ্য ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি ইন্ট্রোডিউসড বাই লর্ড ডালহৌসি, লর্ড মিন্টো, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ওয়েলেসলি। তাহলে দেখো, ডক্ট্রিন অফ ল্যাপস এই কথাটার বাংলা মানে হচ্ছে কি, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? সত্য বিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। এরপরের প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড এট দ্য টাইম অফ ফ্রিডম অফ ইন্ডিয়া? ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন কে আছে ক্লেমেন্ট অ্যাটলি, উইনস্টন চার্চিল, এম রুজভেল্ট আর লর্ড মাউন্টব্যাটেন। তাহলে ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কে? উইনস্টাইন চার্চিল। আর ক্লিমেন্ট অ্যাটলি কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন উইনস্টাইন চার্চিলের পরবর্তী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। আর এম রুজভেল্ট কে ছিলেন 1947 সালে মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন প্রেসিডেন্ট ছিলেন এম রুজভেল্ট। আর লর্ড মাউন্টব্যাটেন তো ছিলেন ভারতের শেষ বড়লাট। বেশ, এরপরের প্রশ্ন, ইটানগর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম। তাহলে ইটানগর হচ্ছে কি? অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। এবার দেখো, তাহলে অসমের রাজধানী কি? অসমের রাজধানী হচ্ছে দিসপুর। অন্ধ্রপ্রদেশের তিনটা রাজধানী, এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম, লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, আর জুডিশিয়ারি ক্যাপিটাল হচ্ছে কুর্নুল। আর সিকিমের রাজধানী কি? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। বেশ, ইন্ডিয়া লোকেটেড নিয়ার, দেখো বলছে ভারত কার কাছাকাছি অবস্থিত? ইকুয়েটার, নিরক্ষরেখা, ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকন, মকর সংক্রান্তি রেখা, আর আর্কটিক সাইকেল অর্থাৎ কুমেরু বৃত্ত। তাহলে দেখো, ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, ভারতের যখন আমরা অক্ষাংশ লিখি 21 ডিগ্রি নর্থ, 23 ডিগ্রি নর্থ, এরকম লিখি। তাহলে এই ট্রপিক অফ ক্যাপ্রিকন আর আর্কটিক সাইকেল এটা তো হবেই না, কারণ এগুলা কি দক্ষিণ গোলার্ধে। তাহলে হবে কি, হয় ইকুয়েটার নাহলে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে ইকুয়েটারের মান কত? 0 ডিগ্রি। আর ট্রপিক অফ ক্যান্সারের মান কত? 23.5 ডিগ্রি। ভারতের অক্ষাংশ কত? 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে। তাহলে এবার বলো কার কাছাকাছি হবে? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট সংক্রান্তি রেখার কাছাকাছি ভারতের অবস্থান। মনে রাখবে, আফ্রিকা হচ্ছে এরকম একটা দেশ যার মহাদেশ যার মধ্য দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর সংক্রান্তি রেখা তিনটাই অতিক্রম করেছে। আর কোন মহাদেশের উপর দিয়ে তিনটা রেখা অতিক্রম করেনি। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট, নন্দা দেবী, কেটু, কাঞ্চনজঙ্ঘা। কেটুর আর একটা নাম কি আছে? গডউইন অস্টিন। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা কেটু। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যেটা নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্টের আরেকটা নাম কি? সাগরমাথা। বেশ, হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ পেনিসুলার ইন্ডিয়া? দেখো এখানে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এখানে শুধু ইন্ডিয়া বলে দেয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে গঙ্গা, কিন্তু এখানে বলা আছে পেনিসুলার ইন্ডিয়া। এটাকে যদি বাংলায় বলা হয় তাহলে প্রশ্নটা হবে এরকম যে ভারতের উপদ্বীপীয় ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা? আচ্ছা, এই উপদ্বীপীয় ভারতের নদী মানে কি? যে হিমালয় থেকে যে নদীগুলো আসছে, হিমালয়ের উপরে তো ভারতের পুরো প্রভাব নয়। হিমালয় যে এলাকায় আছে সেটা কিছু নেপালের অধিকারে আছে, চীনের অধিকারে আছে, তিব্বতের অধিকারে আছে, ভারতের অধিকারে আছে, ভুটানের অধিকারে আছে। এবার পেনিসুলার ইন্ডিয়া মানে একদম ভারতের ভিতরে যে পাহাড় পর্বত আছে সেখান থেকে যে নদ নদীগুলো উৎপন্ন হয় তাকে উপদ্বীপীয় নদী বা পেনিসুলার ইন্ডিয়া রিভার বলা হয়। এবার পেনিসুলার ইন্ডিয়ার সব থেকে লম্বা নদী হচ্ছে কি? গোদাবরী। এটা দক্ষিণ ভারতের লম্বা নদী গোদাবরী। আর শুধু যদি ইন্ডিয়ার লম্বা নদী বলে তাহলে হবে কি? গঙ্গা। আবার দেখো এখানে একটা জিনিস, ভারতের মধ্যে প্রবাহিত হওয়া সবচেয়ে লম্বা নদী হচ্ছে গঙ্গা, কিন্তু ভারতের ভিতর দিয়ে একটু প্রবাহিত হয়ে গেছে সেরকম যদি সব থেকে লম্বা নদী বলা হয় সেটা হবে সিন্ধু নদী।
কিন্তু তোমাকে প্রশ্নে যদি আসে ভারতের দীর্ঘতম নদী কি, তাহলে আমাদেরকে বলতে হবে গঙ্গা। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আমাদের একটা ডিটেলস ভিডিও আছে, তোমরা উপরের আই বাটন ক্লিক করে দেখে নেবে ওই ভিডিওটা, গঙ্গা নদীর গতিপথ, কিভাবে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হলো উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী। গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইড। এবার দেখো পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারতীয় যে সংবিধান আছে তার মধ্যে কত নম্বর ধারা সিভিল কোড, ভারতের সিটিজেনদের সিভিল কোড মানার কথা আলোচনা আছে। তাহলে সিভিল কোড মানে কি? যে প্রত্যেক ভারতীয়কে রাষ্ট্রের প্রতি কিছু অনুগত্য দেখাতে হবে, কিছু নীতি নিয়ম মেনে চলতে হবে। সেই নীতি নিয়মগুলা কোন আর্টিকেলে আলোচনা করা আছে? না, আর্টিকেল 44। আর এগুলা যতগুলাই আছে সবগুলাই ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে। আর্টিকেল 42, 44, 46, 48 সবগুলাই ডাইরেক্টিভ প্রিন্সিপালের ভিতরে, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে আর্টিকেল 36 থেকে 48 এর মধ্যে। এরপরে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস এন্ড মাইনরিটিজ কনস্টিটিউশন। তাহলে যে সংবিধান হয়েছিল তার ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মূল অধিকার ও মাইনরিটিজ অর্থাৎ সংখ্যালঘু যে কমিটি ছিল তার চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? তাহলে প্রশ্ন হলো কি? প্রশ্ন হলো যে সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মূল অধিকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি কে ছিলেন? তাহলে দেখো এখানে ভুল করার চান্স বেশি, কারণ সংখ্যালঘুর কথাটা দেখলেই ডক্টর বি.আর. আম্বেদকরের কথা মনে পড়ে, কিন্তু না, এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন এই সমিতির সভাপতি। তাহলে কি সমিতি ছিল? ফান্ডামেন্টাল রাইটস এন্ড মাইনরিটিজ। তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর কোথাকার সভাপতি ছিলেন? এরা প্রত্যেকেই সভাপতি ছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া সমিতির সভাপতি অর্থাৎ ড্রাফটিং কমিটি। জে.বি. কৃপালিনী ছিলেন ফ্ল্যাগ কমিটির সভাপতি। আর সর্দার বল্লভভাই প্যাটেল তো ফান্ডামেন্টাল রাইটস এন্ড মাইনরিটিজ। আর জওহরলাল নেহেরু ছিলেন ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি, মনে রাখবে। বেশ, তাহলে এই চারজনের নাম গেল। এরপর দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ কামস ইনটু দ্য কনস্টিটিউশন ফর্ম ইউনাইটেড কিংডম। তাহলে সিঙ্গেল সিটিজেনশিপের যে ধারণা আছে সেটা কোথা থেকে? ইউকে থেকে এসেছে। বেশ, এবার দেখো সিঙ্গেল সিটিজেনশিপ আর ডুয়াল সিটিজেনশিপ কি একটু বলে নিই। সিঙ্গেল সিটিজেনশিপ যেমন ধরো আমাদের ভারতে যে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, আমাদের শুধু ভারতের নাগরিক হলেই হয়। আমরা যেমন পশ্চিমবঙ্গ থেকে বিলং করি বা প্রত্যেকে যে যার রাজ্য থেকে বিলং করে সেই রাজ্যের আর নাগরিকত্ব নিতে হয় না, শুধুমাত্র দেশের নাগরিকত্ব বা কেন্দ্রের নাগরিকত্ব নিলে হয়, ইউনিয়নের নাগরিকত্ব। কিন্তু আমেরিকাতে আছে কি? ডুয়াল সিটিজেনশিপ, অর্থাৎ ধরো তুমি আমেরিকার পেনসিলভেনিয়াতে বাস করো বা টেক্সাসে বাস করো, এই প্রদেশগুলো যে আছে পেনসিলভেনিয়া, টেক্সাস, ওহিও, অন্টারিও যে আছে প্রদেশগুলা। এবার তুমি যদি পেনসিলভেনিয়াতে বাস করো তোমাকে দুটো সিটিজেনশিপ নিতে হবে, একবার তোমাকে পেনসিলভেনিয়ার সিটিজেনশিপ হতে হবে, একবার ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিটিজেনশিপ হতে হবে। কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ ইউকে ইন্ডিয়াতে চালু আছে, তো এটা শুধুমাত্র কেন্দ্রের সিটিজেনশিপ নিলেই হয়, রাজ্যের সিটিজেনশিপ আলাদা করে নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে দেখো ইউনাইটেড কিংডম, এবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিজ। আর ইউএসএস রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস। আর আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু স্টেটস, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। তাহলে এখান থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, এখান থেকে হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ, রাশিয়া থেকে হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, আর আয়ারল্যান্ড থেকে হয়েছে কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু স্টেট পলিসি। বেশ, এরপরে দেখো হু ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারপারসন সবসময় তৎকালীন প্রধানমন্ত্রী হন, যে সময় নীতি আয়োগ হবে তখনকার প্রধানমন্ত্রী। তাহলে এখন নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার স্যার, তিনি হচ্ছেন নীতি আয়োগের চেয়ারপারসন। আচ্ছা, এই নীতি আয়োগের নীতির পুরা কথাটা কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতির পুরা কথা তাহলে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এরপরে দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান স্টার্টেড ইন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? 1951। তাহলে 1951 থেকে 1956 হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপরে দেখো দ্য কান্ট্রি উইথাউট ইনকাম ট্যাক্স। তাহলে কোন দেশ ইনকাম ট্যাক্স ফ্রি, মানে তুমি ইনকাম
করলে তার উপর কোনো কর দিতে হবে না বা রাজস্ব দিতে হবে না সরকারকে, কুয়েত। অনেক দেশ আছে, তার মধ্যে এখানে এই অপশানে যতগুলো আছে তার মধ্যে হচ্ছে কুয়েত। সৌদি আরব আছে, মরিশাস আছে, ওইসব দেশগুলোতে কি হয়, মরিশাস, তারপর পোর্ট লুই, ওগুলোতে মানি লন্ডারিং অনেক বেশি হয়। সুইজারল্যান্ড আছে, ঠিক আছে। এরপর দ্য ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি গিভেন বাই, সম্পদের নির্গমন তত্ত্ব কে দিয়েছিলেন? সম্পদের নির্গমন তত্ত্ব দিয়েছিলেন দাদাভাই নৌরোজি। এরপরে হচ্ছে আরবিআই এস্টাবলিশড ইন, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা প্রত্যেক দিন যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও করি প্রত্যেক দিনেই প্রায় বলি আরবিআই 1935, আর ডেটটাও বলে দিচ্ছি 1 এপ্রিল। এবার দেখো এখানে আরেকটা সাল আছে 1949। 1949-এ কি হয়েছিল? আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল, অর্থাৎ জাতীয়তাকরণ হয়েছিল আরবিআই, কিন্তু আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935-এ। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভিডিওটা দেখে লাইক শেয়ার করে দাও এবং আমাকে আরো উৎসাহিত করো।